বাংলা সাহিত্যের ইতিহাস তো আসলে কবিতারই ইতিহাস, তাই না? হাজার বছর ধরে আমরা যা কিছু লিখেছি, যা কিছু ভেবেছি, তার প্রায় পুরোটাই ছিল কবিতায়। মূলত শ্রুতি নির্ভর একটা ধারা। ঠিক তাই, কানের জন্য তৈরি ভাষা। কিন্তু একটা সময় এসে ১৯ শতকের দিকে এই ধারায় একটা বিরাট পরিবর্তন এলো, জন্ম নিল বাংলা গদ্য। আর এই পরিবর্তনটা কিন্তু শুধু ভাষার আঙ্গিক বদলায়নি। একদম, এটা বাঙালির চিন্তা করার পদ্ধতিটাকেই বদলে দিয়েছিল। আজকের আলোচনায় আমরা বাংলা গদ্যের সেই অবিশ্বাস্য যাত্রার কথাই বলবো। এটা আসলে একটা নবজাগরণের সূচনা ছিল, কারণ গদ্যের হাত ধরেই তো মানবতাবাদ, ধর্মনিরপেক্ষতার মতো আধুনিক ধারণাগুলো আমাদের সাহিত্যে ঢোকে। পৌরাণিক কাহিনীর জগৎ থেকে বেরিয়ে এসে সাহিত্য প্রথমবারের মতো সাধারণ মানুষের জীবনের কথা বলতে শুরু করল। ঠিক, প্রশ্ন করতে শিখল, তর্ক করতে শিখল। সাহিত্য সমালোচকরা তো এই বিবর্তনকে ৪টে পর্বে ভাগ করেছেন: সূচনা, উন্মেষ, অভ্যুদয় আর পরিণতি পর্ব। আমরা এই পর্বগুলো ধরেই এগোব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা, এই যে সূচনা পর্ব, এর শুরুটা ঠিক কোথা থেকে ধরা হয়? ফোর্ট উইলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশনের কথা তো আমরা জানি, কিন্তু তার আগেও কি কিছু ছিল? ছিল, এবং সেই নিদর্শনগুলো বেশ আকর্ষণীয়। প্রাতিষ্ঠানিক উদ্যোগের অনেক আগেই মূলত দরকারের খাতিরে গদ্য লেখা হচ্ছিল। প্রয়োজনের খাতিরে? যেমন ধরুন, বাংলা গদ্যের সবচেয়ে পুরনো যে নমুনাটা পাওয়া যায় সেটা হলো ১৫৫৫ সালের একটা চিঠি। একটা চিঠি? হ্যাঁ, কোচবিহারের রাজা নরনারায়ণ আহোম রাজাকে একটা চিঠি লিখেছিলেন। এটা তো কোনো সাহিত্য নয়, পুরোপুরি প্রশাসনিক প্রয়োজন। কিন্তু এখান থেকেই বোঝা যায় যে গদ্যের একটা কাঠামো তখন থেকেই তৈরি হচ্ছিল। বাহ, তার যোগাযোগের প্রয়োজনেই গদ্যের জন্ম বলতে পারেন। এরপর কিন্তু প্রায় ২০০ বছরের একটা লম্বা নীরবতা। আবার গদ্যের দেখা মিলল ১৮ শতকের মাঝামাঝি, আর এবারও এর পেছনে ছিলেন বিদেশিরা। পর্তুগিজ পাদ্রীদের কথা বলছেন তো? একদম। ১৭৪৩ সালে মানুয়েল দা আসুমসাউ নামে একজন পর্তুগিজ পাদ্রী লিসবন থেকে একটা বই ছাপান। নাম ছিল কৃপার শাস্ত্রের অর্থবেদ। আর সেটাও তো রোমান হরফে ছাপা হয়েছিল, তাই না? হ্যাঁ, কারণ তখনও বাংলা হরফ বা টাইপ তৈরি হয়নি। আর তিনি শুধু বই লেখেননি, একটা বাংলা পর্তুগিজ শব্দকোষ আর একটা ব্যাকরণও তৈরি করেন। ওটাই কিন্তু প্রথম মুদ্রিত বাংলা ব্যাকরণ। ভাবা যায়, প্রথম বাংলা ব্যাকরণ লিখলেন একজন পর্তুগিজ, আর সেটাও ছাপা হলো রোমান হরফে। আরও মজার বিষয় আছে, কোনো বাঙালির লেখা প্রথম মুদ্রিত বইটিও কিন্তু এই সময়েরই। দোমান্তনীয়র কথা বলছেন? ঠিক তাই, ঢাকার ভূষণার জমিদার পুত্র দোমান্তনীয়। তার লেখা ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। তার ধর্মপ্রচার, শাসন আর তর্ক বিতর্ক, এই প্রয়োজনগুলোই গদ্যকে এগিয়ে দিচ্ছিল। একদম। এই ছোট ছোট বিক্ষিপ্ত কিন্তু জরুরি পদক্ষেপগুলোই ছিল সূচনা পর্ব। এগুলোই ১৯ শতকের বড় উদ্যোগগুলোর জন্য জমিটা তৈরি করে দিয়েছিল। তাহলে এই সূচনা পর্বের পরেই আসছে উন্মেষ পর্ব। আমার ধারণা এখানেই শ্রীরামপুর মিশন আর ফোর্ট উইলিয়াম কলেজ মঞ্চে প্রবেশ করে। ঠিক ধরেছেন। ১৯ শতকে শুরুটা বাংলা গদ্যের জন্য একটা বিস্ফোরণের মতো, আর এর কেন্দ্রে ছিল এই দুটো প্রতিষ্ঠান। যদিও দুটোর উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। একদমই ভিন্ন। শ্রীরামপুর মিশনের লক্ষ্য ছিল ধর্মপ্রচার, বাইবেল অনুবাদ করা। আর ফোর্ট উইলিয়াম কলেজের? তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসকদের বাংলা শিখিয়ে দেশ শাসনে দক্ষ করে তোলা। একটা ধর্মীয় প্রয়োজনে, অন্যটা ঔপনিবেশিক শাসনের প্রয়োজনে। কিন্তু দুটোই বাংলা গদ্যের জন্য আশীর্বাদ হয়ে এলো। বাহ! আচ্ছা, শ্রীরামপুর মিশনের অবদান দিয়ে যদি শুরু করি, তাদের সবচেয়ে বড় কাজটা কি ছিল? মুদ্রণ প্রযুক্তি। সহজ কথায়, বাংলা হরফকে টাইপরাইটারের মতো ছাপার উপযোগী করে তোলা। চার্লস উইলকিন্স আর পঞ্চানন কর্মকারের কথা বলছেন? হ্যাঁ, তাদের হাত ধরে প্রথম বাংলা মুদ্রাক্ষর তৈরি হলো। আর এর ফলে বই ছাপার রাস্তাটা খুলে গেল। ভাবুন একবার, এর আগে বই ছিল হাতে লেখা পুঁথি, যা কপি করা ছিল ভীষণ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুলও। ছাপার যন্ত্র আসায় জ্ঞান সাধারণ মানুষের নাগালে আসার একটা সম্ভাবনা তৈরি হলো। আর তারা তো শুধু বাইবেলই ছাপেনি, তাই না? না, এখানেই তাদের দূরদর্শিতা। তারা বুঝেছিল শুধু ধর্মগ্রন্থ দিয়ে বাঙালির মন জয় করা যাবে না। তাই তারা বাঙালির আত্মপরিচয়ের দুটো স্তম্ভ, কৃত্তিবাসী রামায়ণ আর কাশিদাসী মহাভারত ছেপে বের করে।
আর পত্রিকাও তো ছিল। অবশ্যই 1818 সাল থেকে তারা দিগদর্শন আর সমাচার দর্পণের মতো পত্রিকা প্রকাশ শুরু করে। গদ্য শুধু বইয়ের পাতায় আটকে না থেকে এই প্রথম সাধারণ মানুষের বসার ঘরে পৌঁছল। একদিকে যখন শ্রীরামপুর মিশন এই কাজটা করছে, তখন ফোর্ট উইলিয়াম কলেজের জগৎটা তো আরও অভিজাত, আরও নিয়মমাফিক। আপনি নিয়মমাফিক শব্দটা ব্যবহার করলেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফোর্ট উইলিয়াম কলেজকে বলা যেতে পারে বাংলা গদ্যের প্রথম ফ্যাক্টরি। হ্যাঁ, তাদের কাজই ছিল ব্রিটিশ অফিসারদের জন্য পাঠ্যপুস্তক তৈরি করা, আর এই পাঠ্যপুস্তক তৈরির জন্য একটা মানসম্মত কাঠামোবদ্ধ গদ্যরীতির প্রয়োজন ছিল। মানে ভাষার একটা শৃঙ্খলা তৈরি করা। একদম। উইলিয়াম ক্যারিয়ের অধীনে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাম বসুর মতো পণ্ডিতেরা প্রথমবার এই কাজটা করলেন। আগেকার গদ্যে তো কোনো জ্যোতিচিহ্নই ছিল না। আচ্ছা, এনাদের লেখা বইগুলো কি কেবলই নিরস পাঠ্যপুস্তক ছিল, নাকি এর মধ্যে সাহিত্যের কোনো গুণও ছিল? চমৎকার প্রশ্ন। উদ্দেশ্য পাঠ্যপুস্তক হলেও এর মধ্যে আধুনিক গদ্যের ভ্রূণ লুকিয়েছিল। যেমন ধরুন রাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা তো কোনো বাঙালির লেখা প্রথম মৌলিক গদ্যগ্রন্থ। ঠিক। আর তারই লেখা লিপিমালা, যেটা একটা চিঠির সংকলন, সেখানে প্রথমবার আটপোড়ে ভাষার একটা ছোঁয়া পাওয়া যায়। আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার? উনি তো ছিলেন সবচেয়ে প্রভাবশালী। তার রাজাবলি, মানে 1808 সালের বইটা, বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ। তিনি প্রথম দেখালেন যে বাংলা গদ্যে ইতিহাস বা দর্শনের মতো গম্ভীর বিষয় নিয়েও আলোচনা করা সম্ভব। তাহলে এই দুই প্রতিষ্ঠান মিলে বাংলা গদ্যের একটা শক্ত ভিত্তি তৈরি করে দিল। মুদ্রণ এলো, একটা লেখক পণ্ডিত শ্রেণী তৈরি হলো, ভাষার একটা মান রূপও গড়ে উঠল। হ্যাঁ, এখান থেকেই আমরা অভ্যুদয় পর্ব বা আধুনিক গদ্যের উত্থানের দিকে যেতে পারি। কিন্তু এই অভ্যুদয়ের জন্য তো আরও কিছু দরকার ছিল, মানে একটা নতুন চিন্তাভাবনার যোগান। ঠিক। সেই যোগানটা দিল 19 শতকের বুদ্ধিবৃত্তিক আন্দোলন। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, আর তারপর ডিরোজিওর শিষ্য ইয়াং বেঙ্গল গোষ্ঠীর আবির্ভাব পুরো দৃশ্যপটটাই বদলে দেয়। ইয়াং বেঙ্গল, তাদের কথা শুনলেই একটা দ্রোহের আঁচ পাওয়া যায়। তাদের মূল মন্ত্রই তো ছিল কোনো জিনিসকে আগে থেকে গ্রহণ না করা, জিজ্ঞাসা ও যুক্তি দিয়ে বিচার করা। এই যে যুক্তিবাদী চেতনা, এটাই কিন্তু আরও উন্নত গদ্যের চাহিদা তৈরি করল। তাদের পত্রিকাগুলোর মাধ্যমে? হ্যাঁ, তাদের জ্ঞানান্বেষণ পত্রিকায় তারা প্রচলিত ধর্ম, সমাজ ব্যবস্থার কঠোর সমালোচনা করত। এমন ধারালো যুক্তির জন্য যে ভাষার প্রয়োজন তা আগের পাঠ্যপুস্তকের গদ্যে ছিল না। গদ্য এবার বিতর্কের হাতিয়ার হয়ে উঠল। এই বুদ্ধিবৃত্তিক জাগরণের ঢেউটা কি শুধু হিন্দু সমাজেই সীমাবদ্ধ ছিল? বাঙালি মুসলিম সমাজের প্রভাব কেমন ছিল? কিছুটা দেরিতে হলেও এই ঢেউ সেখানেও পৌঁছেছিল, আর সেটা হয়েছিল মূলত বিভিন্ন সাহিত্য সমিতির মাধ্যমে। যেমন নওয়াব আব্দুল লতিফের মোহামেডান লিটারেরি সোসাইটি। হ্যাঁ, 1863 সালে। এর উদ্দেশ্য ছিল মুসলিম সমাজকে আধুনিক পাশ্চাত্য শিক্ষার সঙ্গে পরিচয় করানো। এরপর 1911 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উদ্যোগে তৈরি হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ। কিন্তু ঢাকার মুসলিম সাহিত্য সমাজের নামটা বোধহয় এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। নিঃসন্দেহে 1926 সালে প্রতিষ্ঠিত এই সমাজ বুদ্ধির মুক্তি আন্দোলনের সূচনা করে, যা ছিল বাঙালি মুসলিম সমাজের এক নবজাগরণ। তাদের সেই বিখ্যাত স্লোগানটা, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। ঠিক, এই স্লোগানটা আজও আমাদের নাড়া দেয়। ভাবুন, সেই রক্ষণশীল সমাজে দাঁড়িয়ে একথা বলাটা কত বড় চ্যালেঞ্জ ছিল। তাদের মুখপত্র শিখার মাধ্যমে তারা এই চিন্তা ছড়িয়ে দিয়েছিলেন। একদম। আবুল হুসেন, কাজী আব্দুল ওয়াদুদ, কাজী মুতাহার হুসেনের মতো লেখকেরা তাদের গদ্যের মাধ্যমে সমাজকে ভেতর থেকে একটা ঝাঁকুনি দিতে চেয়েছিলেন। তারাই প্রথম দেখালেন যে গদ্য সমাজ সংস্কারের এক শক্তিশালী হাতিয়ার হতে পারে। তাহলে প্রাতিষ্ঠানিক উদ্যোগ আর বুদ্ধিবৃত্তিক জাগরণ, এই দুটো মিলিয়েই গদ্যের অভ্যুদয় হল। এরপর দেশভাগের পর এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিশ্চয়ই কিছু জাতীয় প্রতিষ্ঠানের ওপর এসে পড়ে। হ্যাঁ, এখান থেকেই আমরা পরিণতি পর্ব বা আধুনিক পর্যায়ে প্রবেশ করছি। আর এখানে দুটো প্রতিষ্ঠানের নাম না করলেই নয়, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং বাংলা একাডেমি। এশিয়াটিক সোসাইটি তো অনেক পুরনো প্রতিষ্ঠান। হ্যাঁ, 1784 সালে স্যার উইলিয়ামস জোনসের হাতে তৈরি।
তবে আধুনিক বাংলা ভাষায় তাদের সবচেয়ে বড় অবদান হল 10 খণ্ডে প্রকাশিত বাংলাপিডিয়া। অধ্যাপক সিরাজুল ইসলামের সম্পাদনায় এটা তো একটা অসামান্য কাজ। মাইল ফলক বললেও কম বলা হয়। আর বাংলা একাডেমি তো আমাদের ভাষার অভিভাবক প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত, 1955 সালের প্রতিষ্ঠা। ঠিক, বাংলা একাডেমির কাজ বহুমুখী। তারা একদিকে গবেষণা ও প্রকাশনার কাজ করে, আবার অন্যদিকে উত্তরাধিকারের মতো সাহিত্য পত্রিকা বা বাংলা একাডেমি পত্রিকার মতো গবেষণা পত্রিকা প্রকাশ করে। কিন্তু আমার মনে হয় তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো বাংলা ভাষার একটা মানরূপ প্রতিষ্ঠা করা। একদম ঠিক বলেছেন। এই মানরূপ প্রতিষ্ঠা বলতে বোঝায় ভাষার একটা স্বীকৃত বা স্ট্যান্ডার্ড রূপ তৈরি করা, যা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত সর্বত্র ব্যবহার করা যাবে। আর বাংলা একাডেমি এই কাজটি করেছে তাদের অভিধানগুলোর মাধ্যমে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান থেকে শুরু করে আধুনিক বিবর্তমূলক বাংলা অভিধান পর্যন্ত তাদের কাজ বিশাল। এই অভিধানগুলোই শব্দের বানান, অর্থ ও ব্যবহারকে একটা শৃঙ্খলার মধ্যে এনেছে। আমরা আজ যে প্রমিত বাংলায় কথা বলছি বা লিখছি, তার পেছনে একাডেমির এই কাজগুলোর বিশাল ভূমিকা আছে। আর অবশ্যই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের কথা ভুললে চলবে না। নিশ্চয়ই 1960 সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে লেখকদের অনুপ্রাণিত করে আসছে। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, কি দাঁড়ায়? কিছু প্রশাসনিক চিঠি থেকে শুরু হয়ে ধর্মপ্রচারক, ঔপনিবেশিক শাসক, বিপ্লবী চিন্তাবিদ আর প্রাতিষ্ঠানিক পণ্ডিতদের হাত ধরে বাংলা গদ্যের এই লম্বা যাত্রা। এটা শুধু ভাষার আঙ্গিকের বদল নয়। না, এটা আসলে বাঙালির চিন্তা করার পদ্ধতিরই বদল। একদম। আর এই পুরো আলোচনা থেকে একটা মূল সূত্র কিন্তু বেরিয়ে আসে। সেটা কি? বাংলা গদ্যের জন্ম ও বিকাশ ঘটেছিল মূলত বাইরের কিছু শক্তির প্রভাবে, কখনো ধর্মপ্রচার, কখনো প্রশাসন, আবার কখনো পাশ্চাত্যের সঙ্গে বিতর্কের প্রয়োজনে। এর গতিপথটা ভেতর থেকে আসেনি, বাইরের প্রয়োজনে তৈরি হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আর এটাই আজকের দিনের জন্য একটা প্রশ্ন তৈরি করে দেয়। কি প্রশ্ন? অতীত যেমন ঔপনিবেশিকতা বা ধর্মপ্রচারের চাপে বদলেছে, আজকের এই ডিজিটাল যুগে এ বিশ্বায়নের সময় কোন শক্তি আমাদের ভাষার ভবিষ্যৎ গতিপথকে নিয়ন্ত্রণ করবে? সেটা কি টেকনোলজি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, নাকি বিশ্ব অর্থনীতির ভাষা, নাকি অন্য কিছু? অতীতের দিকে তাকালে বোঝা যায় ভাষা কখনো স্থির থাকে না, সে বাইরের পৃথিবীর সঙ্গে ক্রমাগত কথা বলে চলে। ভবিষ্যতে সেই সংবাদটা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়।